রাজনীতির সিলেবাস তো পাল্টেছে, সিপিআইএম এর বই কি পাল্টেছে? মোদি মমতা এগুলো শেখায়। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াই মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কেন্দ্রিক যে রাজনীতি সেটা গোটা রাজ্যের ক্ষেত্রে আবহাওয়া পাল্টাতে একটা সুবিধা হবে। আচ্ছা এটা কি তাহলে প্যাটার্ন বলতে পারি? যাদবপুর হচ্ছে আমাদের 1 নম্বর প্রায়োরিটি সিট। পরিযায়ী শ্রমিক এবং বিডি শ্রমিক এই দুটো মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বেশ বড় দুটো ইস্যু। সমস্যা হয়েছে যে মোহাম্মদ সেলিম কেন দাঁড়াচ্ছে, মানে তৃণমূলের বা বিজেপির। নমস্কার, আমি জয়তে এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গের সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রাক্তন সাংসদও তিনি বটে। আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলায়। সেলিমদা, আপনাকে স্বাগত হাউতে। আমার প্রথম প্রশ্ন থাকবে, ডিরেক্টলি যদি জিজ্ঞেস করি, মুর্শিদাবাদের 7টি বিধানসভার মধ্যে কটিতে জিতবেন বলে আশা করছেন? 7টি। যদি কিছু অসুবিধা হয় তাহলে 5টিতে। কোন কোন 5টি? এগুলো বলতে নিয়ে আগে তা তো আমার পজিশনে জেনে যাবে, আমার ট্যাকটিক্স স্ট্র্যাটেজি সবটাই জানি, লোকে জানে। আমাদের ট্র্যাডিশনালি কংগ্রেস এবং লেফটের যা ভোট আছে তাতে আমাদের জয় সুনিশ্চিত ভালো মার্জিনে। সেটা হচ্ছে রানীনগর, দমকল, জলঙ্গি, ভগবানগোলা, এবার তার সঙ্গে হরিহর পাড়া। এবার মুর্শিদাবাদ আর করিমপুরে গত দুটো ভোটের জন্য একটু অগোছালো হয়ে গিয়েছিল। করিমপুরটা আমাদের যে ভোট এদিক ওদিক হয়ে গিয়েছিল বা কংগ্রেসের, সেগুলো ফিরে আসবে। এবং মুর্শিদাবাদে এখনও অর্ধাংশ ফিরে এসছে, বাকি অর্ধাংশ এই আগামী 1 সপ্তাহে বিজেপি তৃণমূল যেদিকেই যাক সেগুলো ফিরে আসছে। কারণ বিজেপি এই নির্বাচনে যেহেতু ফ্যাক্টর নয় মুর্শিদাবাদ কেন্দ্রে, সুতরাং একটা অংশ যারা গিয়েছিল যে তৃণমূলের থেকে অতিষ্ঠ হয়ে যে তৃণমূলকে সরাতেই হবে এবং তোমরা বাম বা কংগ্রেস পারবে না, তারা বিজেপিকে দেখি 56 ইঞ্চির ব্যাপার ছিল, এখন 56 বা 356 কিছু নেয়। মানুষ বিশ্বাস করছে বাম এবং কংগ্রেস একসঙ্গে হওয়াতে তারা এই বিকল্পটাকে তারা বিশ্বাস করছে, ভরসা পাচ্ছে এবং তারা তৃণমূলকে হারাতে পারছে। এই বিশ্বাসের থেকেই তারা এখন বিজেপিকে আর ভোট দেবে না, কারণ সেটা নষ্ট হয়ে যাওয়া। বেশ, আচ্ছা আমি একটু বলছি, ভুল হলে আমাকে একটু শুধরে দেবেন। আপনি 2004-এ কলকাতা উত্তর পূর্ব থেকে জিতলেন সেই সিটটা, তারপরে কলকাতা উত্তর হলো 2009 আপনি সেখানে দাঁড়ালেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় লিমিটেশন হয়ে গিয়েছিল, উত্তর পূর্ব উত্তর পশ্চিম দুটো মিলে উত্তর কলকাতা হয়েছিল, দক্ষিণে চলে গিয়েছিল। তাও আমি যেহেতু ওখানকার মানুষ আমাকে জিতেছিলেন, আমি ওখানে আবার কিন্তু সেবার আপনি হেরে গেলেন 2009 সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরে আপনি 2014-তে রায়গঞ্জ থেকে লড়লেন, জিতলেন। 2019-এ সেখানে হেরে গেলেন। যেহেতু 14-তে আমাকে জিতেছিল, 19-এ আবার আমি লড়লাম। আচ্ছা এটা কি তাহলে প্যাটার্ন বলতে পারি? 2024-এ আপনি মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গতে একটা বিচ্ছিন্নতাবাদী ভাগাভাগি শক্তি বেড়েছে, হিন্দু মুসলমান, উত্তর দক্ষিণ, এসব নানা রকমের বিভাজন হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি রাজ্য সম্পাদক, বুঝতেই পারছো, তাহলে দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গ হোক, মধ্যবঙ্গ হোক, রাঢ়বঙ্গ হোক, সেখানে গ্রহণযোগ্যতাটা এস্টাবলিশ করতে হয়, মানুষকে সঙ্গে নিতে হয়। আগে এরকম হতো, জ্যোতি বসু যখন এমএলএ হয়েছেন তখন দীর্ঘদিন বারানগরে, তারপরে যখন সেখানে রিগিং হলো তখন তিনি চলে গেলেন সাতগাছি থেকে জিতলেন। প্রথমে যখন অ্যাসেম্বলিতে তিনি গিয়েছিলেন বেঙ্গল আসাম রেলওয়ে কলোনি, এটা উত্তরবঙ্গ থেকে আসামের অংশ এবং অধুনা বাংলাদেশের অংশ, সেখানে সেই কনস্টিটুয়েন্সি থেকে, তাহলে সেখানে তাতেই তিনি রাজ্যভিত্তিক নেতা হয়ে উঠেছিলেন। আচ্ছা মানে আপনি বলছেন এটা একটা রাজ্যভিত্তিক নেতা হওয়ার জন্য আগে আমার সঙ্গে শুধু না, নির্দিষ্ট কোনো আসন থেকে আগে এরকম উদাহরণ আছে অনেকগুলো, যেখানে অধুনা সেগুলো কমে গেছে। কিন্তু এছাড়াও ধরো মোদি যখন মুখ্য প্রধানমন্ত্রী হলো, তো সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, উত্তরপ্রদেশে দাঁড়ালো, তাতে একটা যে অল ইন্ডিয়া একটা ব্যাপার থাকে সেটা ফুটে ওঠে। সেখানে তো অনেক প্রশ্ন হয় না কেন রাহুল গান্ধী ওয়াইনাডে গেল না, মোদিকে যদি আমি কখনো ইন্টারভিউ দিতে পারি তাহলে আমি নিশ্চয়ই করব। ওয়াইনাডে না, যে প্রশ্নগুলো যখন ওঠে তো সেখানে সমস্যা হয়েছে যে মোহাম্মদ সেলিম কেন দাঁড়াচ্ছে, মানে তৃণমূলের বা বিজেপির, তাহলে যুক্তি দিতে তাদের যুক্তি। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াই মুর্শিদাবাদ আসনটাকে কেন আপনি চুজ? উত্তরবঙ্গ হলো, দক্ষিণবঙ্গ হলো, মধ্যবঙ্গ এক। আর আমি যেটা আজকে আগামী কয়েক বছরের রাজনীতি বাম এবং কংগ্রেসের মিলিত শক্তি যে বিজেপিকে নয় তৃণমূলকে সরাতে পারবে আর বিজেপিকে হাঁটাতে পারবে, বিজেপি ভারত রুখতে পারবে, সেই ভরসাটা তৈরি করতে হয় বাংলায়। তাহলে মুর্শিদাবাদ সেখানে একটা কেন্দ্রবিন্দু থাকে এবং মুর্শিদাবাদ কেন্দ্রিক যে রাজনীতি সেটা গোটা রাজ্যের ক্ষেত্রে আবহাওয়া পাল্টাতে একটা সুবিধা হবে, এটাও বুঝে নিতে হবে। আবহাওয়াটা এখন উত্তরপ্রদেশ থেকে আসছে, সেটাকে যদি দক্ষিণ এবং উত্তরের উভয় দিকে যদি
মুর্শিদাবাদ থেকে যায়, যেখানে বাম ও কংগ্রেসের জোটে 3টে আসনে বিজেপি তৃণমূল পরাজিত হবে, তাহলে নতুন উদ্যমে মানুষ 2026-এর জন্য কোমর বাঁধবে। আচ্ছা, আমরা যদি ধরে নিই খারাপটা, বা খারাপ ভালো মিশিয়ে ধরলাম যে ইন্ডিয়া জোট সরকার করতে ব্যর্থ হলো, কিন্তু আপনি জিতলেন, আপনার মতো আরও বেশ কয়েকজন বামপন্থী এবং কংগ্রেস থেকে বেশ কয়েকজন সাংসদ আমরা পেলাম। তাহলে যদি সরকার না করতে পারেন, তাহলে আপনারা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো কি করে ফুলফিল করবেন? আমরা করেছি তো। তুমি ধরো উত্তর পূর্ব কলকাতার কথা বললে, আমি উত্তর পূর্ব সাংসদ হয়েছিলাম, হয়তো মন্ত্রী হয়নি, তো ইউপিও অনেক গভর্নমেন্ট হয়েছিল, কিন্তু আজকে কলকাতা যা কিছু নতুন প্রকল্প দেখছো তোমাদের প্রজন্ম, সেগুলো সব ওই ইউপিও 1-এর সময় 2004 থেকে 5-এ। পরমা আইল্যান্ড যা দেখছো তুমি, ফ্লাইওভার, এজিসি ফ্লাইওভার, সমর্থন অসমর্থনের লড়াই। আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, তাহলে গোটা এই যে আগে মাঝে মাঝে কলকাতায় জল সরবরাহের পাইপ বাস্ট হতো, ব্রিটিশ জমানার ছিল, সেটাকে আমরা পলতা থেকে একেবারে কলকাতা পর্যন্ত গোটা পাইপলাইন চেঞ্জ করা হলো। আমাদের আগে যে ড্রেনেজ সিস্টেম ছিল, ওটাকে বলে ম্যান এন্ট্রি ব্রিক ছিল, সেটাকে পুরোটা বদল করা হলো ব্রিটিশ জমানার পর 110 বছর পরে। ক্যালকাটা মেডিকেল কলেজের জন্য সেটাকে এইমস লাইক ইনস্টিটিউট করার জন্য টাকা স্যাংশন করা হলো। একইভাবে ফ্লাইওভারগুলো হলো একদম পোস্তা থেকে তোমার কি হাওড়া থেকে দমদম পর্যন্ত করার কথা ছিল। এখন বিজেপি তৃণমূলের যেমন এলো, ওটা একটা বিবেকানন্দ ভেঙে পড়লো, ওটা ক্যান্সেল করে দিল। আজকে যে রেলওয়ে এক্সটেনশন দেখছো, আজকে যে কলকাতার নতুন একটা টার্মিনাল স্টেশন দেখলে, ওটা নর্থ ইস্টে আমি এমপি তখন এগুলো হয়েছে। কলকাতার ঘিরে যে কটা ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজ আছে, মানে আমার এই নর্থ ইস্টের পার্টের পার্ক সার্কাস ব্রিজ থেকে বেলেঘাটা মানিকতলা জায়গা আছে, এই সবগুলোকে রিইনফোর্স করা হলো। তো সরকার এমপি হলে অনেকগুলো কাজ করা যায়। ভিক্টোরিয়ার পরই ঘুরতো না, মোহাম্মদ সেলিম এমপি হয়েছিল এবং কালচার ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিল। তারপর কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে গোটা ভিক্টোরিয়া এবং জাদুঘরকে রিনোভেট করা হলো। আমি বলছি আপনি কাজ করবেন সে নিয়ে আমাদের সন্দেহ নেই। আমরা যদি আপনার পাস রেকর্ড দেখি, তাহলে সেটাই আমরা মানুষ দেখতে পাবো, আমরা দেখতে পাবো। আমি এখনো বললাম না, রায়গঞ্জের ডালখোলা জ্যাম হতো 4 ঘন্টা 8 ঘন্টা, 2-3 দিন ধরে জ্যাম হতো। পার্লামেন্টে গিয়ে লড়াই হলো এবং সে জট কাটানো হলো, এবং আজকে ডালখোলা ফ্লাইওভার শুধু নয়, তার সঙ্গে উপরি আরও ইসলামপুর, করণদিঘি এবং তারপরে রায়গঞ্জে 3টে ফ্লাইওভার চালু হলো। কিন্তু যখন কেন্দ্রে এবং রাজ্যে দুটো জায়গায় বিরোধী সরকার, সেই সময় দাঁড়িয়ে কি মানুষ? আচ্ছা, মণিপুরে তো কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার, রোজ মানুষ খুন হচ্ছে। এগুলো সব মোদি মমতা এগুলো শেখায়, ডবল ইঞ্জিন বলে। আর তো একটা উদাহরণ দিলাম, মণিপুরে যখন বিজেপি সরকার রাজ্য এবং কেন্দ্রীয়, তাহলে কী হচ্ছে মণিপুরে? নাগা কুকি আর মেয়েতির প্রতিদিন দাঙ্গা হচ্ছে, এই ভোটেও ভোট লুট হয়েছে, খুনোখুনি হয়েছে, অটোমেটিক মেশিন গান নিয়ে যে যুদ্ধ হচ্ছে। তো ওইগুলো ব্যাপার নয়, আসলে হচ্ছে লক্ষ্যটা কী, উদ্দেশ্যটা কী। তুমি মানুষের স্বার্থে কাজ করছো না তবে কতগুলো পুঁজিপতির স্বার্থে কাজ করছো? তুমি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ক্ষেতমজুর, বেকার যুবক, মহিলা, তাদের স্বার্থ দেখছো, এলাকার স্বার্থ দেখছো, তাদের সম্প্রীতির বাতাবরণ হবে, তাদের উন্নয়নের বাতাবরণ হবে, তাদের শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হবে, রাস্তাঘাট আরও উন্নত হবে, নতুন রেল লাইন হবে। আর তাহলে তুমি যদি দেখো, তাহলে রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল যেরকম আবার দাঙ্গা লাগাতে চেষ্টা করছিল, সেটা হবে। এখানে সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে সেটা নির্ভর করে। সরকার আর তুমি বললে ধরে নিন, যদি না হয়, এখন কি ধরেছে? আর বিজেপি আর সরকারের পৃথিবী এরকম ভরসা করতে পারছো? আর এখন প্রথম 400 পার 400 পার বলেছিল, এখন লোকে তাদেরকে 30 পার করা হবে। প্রত্যেকটা পর্যায়ে ভোট হচ্ছে এবং বুঝতে পারছো বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। বেশ। আচ্ছা, যদি আমরা সিএনআরসি নিয়ে ধরি, বামফ্রন্টের ইশতেহার বলছে স্পষ্টত যে সিএনআরসি করতে দেবো না। মুর্শিদাবাদে যদি আমরা দেখি, তাহলে প্রচুর সংখ্যায় পরিযায়ী শ্রমিক রয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গির চরের ওপর প্রচুর মানুষ বসবাস করেন, এবং এই সমস্ত মানুষের কাছে যে ডকুমেন্ট চাইছে সিএনআরসির জন্য, সেই ডকুমেন্ট পেশ করা একটা মুশকিলের কাজ। প্রথম কথা হচ্ছে, পরিযায়ী যারা হচ্ছে তার সঙ্গে সম্পর্ক নেই, তারা ভারতীয় নাগরিক, তারা ভারতের অন্যান্য বাদ, এটাকে বলে ইন্টারনাল মাইগ্রেশন। আমরা যে অর্থনীতি নিয়েছি, যে ব্যবস্থা গড়ে তুলছি, সেখানে প্রতিদিন এই ইন্টারনাল মাইগ্রেশন বাড়ছে, শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে, কাজের চিকিৎসার জন্য বা কাজের জন্য লোকে ইন্টারনালি একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে। সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার এটা তাদের ওয়েলফেয়ার দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কিন্তু তারা দেখছে না, আলাদা কথা। সেজন্য আমাদের নানারকম ব্যবস্থা নিতে হয়।
আর চরে যারা আছে সেটাও ভারতের ভূখণ্ডে ভারতীয় লোকজন আছে, এখানে সিএনআরসি কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা তুমি শুনে নাও, জানতে হবে, তুমি যেটা বলছো এখানে হচ্ছে সিএনআরসি কোনো গল্প নেই। সিএনআরসি হচ্ছে তাদের জন্য বলছে যারা বাংলাদেশ থেকে এসছে, অধুনা বাংলাদেশ থেকে এসছে, যারা আগেও এসছে তারাও নয়। সুতরাং যাদেরকে বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে বলেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর লোকের সমস্যা হয়েছে, সেটা মিডিয়াও বলেছিল, এখন আর বলছে না। এবার তাদেরকে বলছে হ্যাঁ তৃণমূল বিজেপি একই ছিল, আদবানির শিক্ষা। তারপরে এখন দাঁড়িয়ে ওরা বলছে তোমাদের নাগরিকতা দেবো, কিন্তু তার জন্য যে শর্ত দিচ্ছে তাতে এই মতুয়া, নবশূদ্র, অধুনা যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের সমস্যা, যেটা আসামে আছে তাদের সমস্যা। এটা আমরা কি করবো বলছিলাম তোমাকে, যতদিন মোহাম্মদ সেলিম এমপি ছিল, আমি সিএ ব্যাপারে যেটা যুক্ত পার্লামেন্টারি কমিটি ছিল তার মেম্বার ছিলাম, এবং তুমি পার্লামেন্টে গেলে আমার তোমার নোট অফ ডিসেন্ট পড়তে পারো, সেখানে দাঁড়িয়ে আমরা 2019 পর্যন্ত এটাকে পাশ করতে দিইনি। তারপরে বিজেপি তৃণমূল মিলে যারা আমরা বিরোধিতা করছিলাম তাদেরকে হারালো, এবং তারপরে ওই বিলটা পাশ হলো 19-এ মোদি ফিরে আসার পরে। তাহলে আবার যখন মোদি যাবে বা আমরা বেশি শক্তিতে যাব, তখন এইটা যে লবডঙ্কা সেটা মানুষকে বুঝিয়ে দেবো, এবং পার্লামেন্টেও সেরকম ব্যবস্থা হবে। বেশ, পরিযায়ী শ্রমিক এবং বিডি শ্রমিক এই দুটো মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বেশ বড় দুটো ইস্যু। প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক, আমরা গ্রাউন্ড রিপোর্ট করেছি বেশ কিছু, সেখানে আমরা জানতে পেরেছি প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক তারা এখানে কাজ পান না, তারা কেরালাতে কাজ করতে যাচ্ছেন, ব্যাঙ্গালোরে যাচ্ছেন এবং বাইরের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। এবং বিডি শ্রমিকদের সমস্যা হচ্ছে তারা মজুরিটা পাচ্ছেন না, এবং তারা এমন একটা হেল্পলেস জায়গায় রয়েছেন যে সেখানে তারা কাজ বন্ধও করতে পারছেন না, আবার এই মজুরিতে কাজও করতে পারছেন না। অনেক আগে জ্যোতি বসু বলেছিলেন বামফ্রন্টের ব্যাপারে, যে বামফ্রন্ট সরকার মানে যে তিনটে পক্ষ আছে, মালিক, শ্রমিক এবং সরকার। তাহলে বামপন্থী সরকার মানে হচ্ছে, বামপন্থী মানুষ বা জনপ্রতিনিধি মানে হচ্ছে শ্রমিক এবং সেই জনপ্রতিনিধি বা সরকার একদিকে হলো, আর মালিক একদিকে হলো, তার তিনের জন্য 2:1 হলো। তৃণমূল এসে যেটা করলো, মালিক এবং সরকার এক হয়ে গেল, বেড়ি মালিকই শ্রমমন্ত্রী হয়ে গেলেন, সরকারও তার পক্ষে চলে গেল। তাহলে দাঁড়িয়ে ও উল্টো দিকে শ্রমিকরা একা হয়ে গেল। তাহলে শ্রমিকের শক্তিটা বাড়ালে যারা শ্রমিকের মজুরির ব্যাপারে, তাদের ওয়েলফেয়ার ব্যাপারে কাজ করবে, এবং তুমি দুটো ক্ষেত্রে বললে তার সঙ্গে হচ্ছে পরিযায়ী শ্রমিকের বড় অংশ হচ্ছে যারা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত, বাঁধ, বিল্ডিং যা যা তৈরি হচ্ছে, ব্রিজ। তো সেখানে দাঁড়িয়ে দুটোরই একটা শেষ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং সেখানে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা জমা হয়, শেষ। কিন্তু এরা কেউ এই ব্যাপারে কথা বলে না। পার্লামেন্টের আমি ছিলাম রাজ্যসভা মেম্বার, আমরা তখন কিছু ওয়েলফেয়ার মেজার্স নিয়েছিলাম। সেইটাই শেষ থেকে এই নির্মাণ এবং বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের ছেলেমেয়েদের পড়াশোনা, তাদের বাসস্থান, তাদের ওয়েলফেয়ার দেখার কথা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্যে নির্মাণের যে শেষ আছে, সেই শেষ থেকে মমতা ব্যানার্জি যেসব বলছিল না, কি 4 সুন্দরী অমুক তমুক প্রকল্প, এসব হচ্ছে নির্মাণ শ্রমিকদের শেষ থেকে টাকা নেওয়া হয়েছে। গত বছরই 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, অথচ নির্মাণ শ্রমিকরা জানতেও পারে না যে টাকা দিয়ে তাদের ওয়েলফেয়ার হওয়ার কথা, তারা অন্য রাজ্যে যাচ্ছে, কারণ এগুলো বিল্ডার্সদের কাছ থেকে এই শেষটা নেওয়া হয়। একইভাবে বিড়ির যে শেষ নেওয়া হয় তাতে স্বাস্থ্য, যেহেতু বিড়িতে হ্যাজার্ডাস, তাতে স্বাস্থ্যের অনেক সমস্যা হয়, টিবি হয়। আমি আজকে জানতে পারলাম যে এরকম টিবি রোগীদের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এবং তারা ওষুধ পথ্য দিতে বাধ্য। রাজ্যে আমাদের গত 7 মাস ধরে এই ওষুধটা বলছে কিনে খেতে হবে, এবং পথ্য বন্ধ হয়ে গেছে। তাহলে বিড়ির যে হেলথের যে সিস্টেম, সেখানে হেলথ কেয়ারের যে ব্যাপারটা পরিবারের, সেটাও কাজ হচ্ছে না। এগুলো জনপ্রতিনিধিদের কাজ, এটাকে বাস্তবায়িত করা এবং পার্লামেন্টে দাঁড়িয়ে ওই শেষের হিসেব নেওয়া, যে তুমি যে শেষ নিচ্ছ সেটা কোথায় যাচ্ছে। আচ্ছা, আবু তাহের খান গত 5 বছর এখানে সাংসদ থাকাকালীন বেশ কয়েকবার গরু পাচার ইস্যুতে তিনি কথা বলেছেন, এবং এই গরু পাচারকারীর পক্ষে না তিনি ইস্যুটা তুলেছেন। এবং কোন পক্ষে? গরু পাচার তো একটা নিউট্রাল শব্দ। এবার এতে 3-4টে ব্যাপার আছে, একটা হচ্ছে গরু পাচারের পক্ষে, গরু পাচারের বিরুদ্ধে, একটা হচ্ছে গরু পাচারকারী অংশগ্রহণকারী, আর তৃণমূল গরু পাচারের বিরুদ্ধে। এটা তো নতুন কথা শুনলাম তোমার কাছে, বলো। উনি এই ইস্যুটা নিয়ে কথা বলেছেন যে মোটামুটি প্রায় 140 কিলোমিটার কাঁটাতার এখনো নেই মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। এই সমস্যা নেই মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া যে গরু পাচার সমস্যা, সীমান্ত মানে শুধু গরু পাচার না, কোনো আন্তর্জাতিক পাচার হয় না যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যোগসাজশ না থাকে। ইন্টারন্যাশনাল বর্ডারটা দেখার কথা। তাহলে স্টেট পুলিশ, ডিএম, এসপি এবং বিএসএফের কমান্ডার, তাদের নিয়ে একটা বর্ডার ম্যানেজমেন্ট টিম আছে। তাহলে আগে তো কাঁটাতার কোথাও ছিল না, তখন এত গরু পাচার অনুব্রত শুনতে, তখন এই এত সব নাম শুনতে,
তাহলে কয়লা তো আগে থেকে ছিল, কয়লা খনি আছে বলেই কি কয়লা পাচার হতো? যখন থেকে অভিষেক এলো তখন কয়লা পাচার বেড়ে গেল। তো এগুলো হচ্ছে আসলে একটা প্যারাল ইকোনমি। এটার রাস্তা হচ্ছে এক, যদি সুষ্ঠু পথে বাণিজ্য হয়, এখানে গরু বলে বলছি না শুধু, কারণ ইকোনমি তো, তাহলে গ্রে ইকোনমি, ব্ল্যাক ইকোনমি কখন ডেভেলপ করে? যখন হোয়াইট চ্যানেলগুলো বন্ধ থাকে। তাহলে মুর্শিদাবাদ একটা সময় কেন্দ্র ছিল, কিন্তু মুর্শিদাবাদ রাজশাহীর মধ্যে যদি বিজনেস করিডর চালু হয়, তাহলে নুন থেকে চুন পর্যন্ত সব কিছুই আদান প্রদান হতে পারে। এই জন্য ইউপিএ 1 যখন ছিল এবং বামফ্রন্ট সরকার যখন ছিল, আমরা বর্ডার হাটের কনসেপ্ট করেছিলাম, কিন্তু মমতা এসে এটাকে বর্ডার ট্রেডকে বন্ধ করে দিচ্ছে, আরও ডিফিকাল্ট করে দিচ্ছে, তোলাবাজি করছে, এবং সেখানে বর্ডার হাট আর হচ্ছে না। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট রেডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রেডি হতে হবে এবং স্টেট গভর্নমেন্টকে রেডি হতে হবে, এমপি সেটা কাজ। তাহলে দুই জেলার মানুষ পাশাপাশি তারা ট্রেড করতে পারবে, অফিসিয়াল গভর্নমেন্টের ট্যাক্সও পাবে, আর এটা আইনসঙ্গতভাবে হবে। সেটা কেন করছে না? তৃণমূলে কে কোথায় বিরোধিতা করলে আলাদা কথা। দুই, সবাই জানে গরু পাচার কাণ্ডে কীভাবে আহমেদাবাদ, গাজিয়াবাদ, দিল্লি, কালীঘাট সব এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই গরু পাচার করেছে। সুতরাং সীমানাকে সুরক্ষিত করা, তো এটাই সীমানা মানে নয়। সীমানা মানে হচ্ছে বিএসএফের জুলুম। সীমানা মানে হচ্ছে চাষিদেরকে যেখানে চাষ করবে, ধরো আখ চাষ করতে দেবে না, পাট চাষ করতে দেবে না, ভুট্টা চাষ করতে দেবে না, এটা বিএসএফের কাজ নয়। তারপরে মুর্শিদাবাদে ইন্টারন্যাশনাল বর্ডার 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ভেতরে এসে বিএসএফের পোস্ট হয়েছে, ক্যাম্প হয়েছে। কেন হবে? মালদা এবং মুর্শিদাবাদে। তাহলে আমাদের জমি ওদিকে 3-4 কিলোমিটার যে চলে গেল, ওগুলো কী অবস্থায় থাকবে? সেখানে চাষবাস কী হবে? সেই জন্য বিএসএফ ক্যাম্পটাকে 0 পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে হবে, অন্তত 500 মিটার ভেতরে আসতে পারি। এটা হচ্ছে আমাদের, কিন্তু এখানে সেটা হয়নি। আমাদের জমিতে লোকে চাষ করতে যায়, কিন্তু তাদের ভোগান্তি হয়। সেটাকে আগে কাটাতে হবে। তোমাকে যদি সুষ্ঠু পথে, সোজা পথে যেখানে আয় করছে মেহনত করে, সেটাকে যদি বন্ধ করো, তখনই তুমি বিপথে লোককে চালনা করো। আচ্ছা, মানে রাজনীতির সিলেবাস তো পাল্টেছে, সিপিআইএমের বই কি পাল্টেছে? রাজনীতির সিলেবাসটা পাল্টানো তো সিপিএমই তো বলেছে। আর কাকে আসতে শুনেছো তুমি? বাকিরা তো স্টেটাস কোইস্ট। বিজেপি বলেছে সে পাল্টেছে সিলেবাস, তৃণমূল বলেছে, তুই কোথেকে জানলে বলো না যে রাজনীতির সিলেবাসটা পাল্টেছে? হ্যাঁ, বারবার আমরা বলি, কারণ তোমাকে তো আমাদের যে বাস্তব অবস্থা আছে তার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়। তো সিপিএমই তো এটা বলেছে, সিপিএম বরাবরই এটা বলে যে কংক্রিট অ্যানালিসিস অফ দি কংক্রিট সিচুয়েশন। এই জন্য যখন ইন্ডিয়া ব্লক হলো, তোরা সবাই বললে তাহলে ইন্ডিয়া ব্লক কী হবে, কী হবে? আমরা বললাম ওটা জাতীয় স্তরে কোনো নির্বাচনের সমঝোতা নয়, রাজ্যভিত্তিক হবে। এখন তাই হয়েছে, দেখছো। এইটা যে একটা সিলেবাসের উদাহরণ দিলাম, তো বইটা পাল্টালো তো, মিডিয়া ধরতে পারলো না। কারণ মিডিয়া বা যারা পলিটিক্যাল কমেন্টেটর, তারা আধুনিক হতে পারেনি। তারা ওই কী হ্যান্ডআউট দিয়ে দিচ্ছে, RSS কী হ্যান্ডআউট দিচ্ছে, নবান্ন, সেটাই পড়ে যাচ্ছে। তো বইগুলো পাল্টাতে হবে, বাস্তবতার সামনে আসতে হবে। তাহলে দেখবে রাজ্যভিত্তিক সমঝোতা হয়েছে, যেটা আমরা বলেছিলাম, এবং কোনো অল ইন্ডিয়া ভিত্তিক কোনো সমঝোতা হয়নি। আরও তো নানান রকম ইস্যু আমরা এখন দেখতে পাই, যেগুলো আগে দেখতে পেতাম না। অবশ্যই সেটা হচ্ছে আলাদা, সেটা সিলেবাস পাল্টাতে হয়েছে, সিলেবাস একই আছে, কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা প্রজন্ম আসে, তাদের সামনে নতুন নতুন সমস্যার সম্মুখীন তারা হয়। সেই প্রজন্ম সেই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য নানান রকমের যন্ত্রাদি, কলা কৌশল আবিষ্কার করে। সেজন্য সেই প্রজন্মকে সেটাকে ফেস করতে দিতে হয়। অভিজ্ঞ লোকেরা কিছুটা পরামর্শ দিতে পারে তাদের অভিজ্ঞতার নিরিখে। আমরা যেটা সিপিএম করেছে, ওটা পার্টিকে রিভ্যাম্প করার জন্য ইউথ ড্রিভেন। ইউথ মানে শুধু ডিএফআই নয়, সে ছাত্র নয়, শুধু এসএফআই নয়। সেখানে দাঁড়িয়ে যারা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মহিলা, কর্মচারী, শিক্ষক, সর্বত্র ইয়াঙ্গার জেনারেশন যদি সামনে আসে, তাহলে তাদের অ্যাপ্রোচটা, সিগনেচার স্টাইলটা পাল্টে যায়। হ্যাঁ, মানে সেটার নিদর্শন আমরা ডিওএফআই ব্রিগেড, মানে প্রত্যেকবার সিপিএম ব্রিগেড হয় বা ডিওএফআই ব্রিগেড, বামফ্রন্টের ব্রিগেড হয়। বামফ্রন্টের ব্রিগেড হয়, এবার ডিওএফআই ব্রিগেড দেখেছি। আমরা ডিএফআই হয়নি, এটা ছিল যৌবনের ডাকে জনগণের সমাবেশ। এটাই তো সিলেবাসগুলো পাল্টেছে। সেখানে আমরা দেখেছি সিলেবাস পাল্টেছে। আমার প্রশ্ন ছিল বই পাল্টেছে কিনা। এগুলো তো বইয়ের পাতার কথা বলছো তুমি, এগুলো তো বইয়ের পাতা, একটা চ্যাপ্টার। এটা একটা চ্যাপ্টার, ইনসাফ ব্রিগেড একটা চ্যাপ্টার। আমরা দেখেছি রিসেন্টলি অনেকে এটা বলছেন যে বামপন্থী আদর্শ
বা বামপন্থী যে চিন্তাধারা সেটা আস্তে আস্তে একটা আইডিওলজিতে পরিণত হচ্ছে এবং সেটার খুব একটা বাস্তব তার প্রয়োগ নেই। কেন বলছি, বিজেপি বা এরকম কিছু দক্ষিণপন্থী দল তারা তাদের ম্যানিফেস্টোতে গিগ শ্রমিকদের নিয়ে কথা বলছে, তাদের ম্যানিফেস্টোতে যারা আশাকর্মী রয়েছে এবং আরও ট্রাক চালক, ট্যাক্সি চালক, এদের নিয়ে বিভিন্ন রকম ইশতেহারে তাদের কথা বলছে, মহিলাদের সুরক্ষা নিয়ে, মহিলাদের স্বাস্থ্য নিয়ে তারা সেখানে কথা বলছে। যদি দক্ষিণপন্থী দলেরা, মানে এগুলো তো বামফ্রন্টের ইস্যু, প্রথম থেকে শ্রমিকদের নিয়ে, কৃষকদের নিয়ে বিভিন্ন রকম ইস্যু, সেইটা যদি আস্তে আস্তে দক্ষিণপন্থী দলগুলো যদি এই ইস্যুগুলো সলভ করতে শুরু করে দেয়, তাহলে বামপন্থীদের আলাদা করে মানুষ কেন ভরসা করবে বা তাদের ওপর কেন বিশ্বাস রেখে তাদেরকে ক্ষমতায় আনবে? আলাদা কি পাবে? দুটো কথা, এক, এই ইডিওলজি ড্রিভেন পলিটিক্স সেই পার্টিকে পরিচালনা করে না। অন্য যদি বেটার আন্দোলন সংগ্রামটা হয়, তাহলে প্রতিক্রিয়া শক্তিকে, দক্ষিণপন্থাকে, অন্য বিরোধীদেরকেও বাধ্য করে সেই শব্দগুলোকে, সেই বিষয়গুলোকে, সেই ইস্যুগুলোকে গ্রহণ করতে। এটা বামপন্থার বিজয়। দুই, কিন্তু আবার ম্যানিফেস্টোতে রেখে দেওয়া মানে সলভ করে দেওয়া তো নয়। সে তো বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে। বেকারি কিন্তু আমরাই কথা বলতাম, দক্ষিণপন্থীরা তো বেকারি কোনো সমস্যাই নয়। এখন সবাই বলছে সেটা লিপ সার্ভিস, কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট নেই, উল্টোটা আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে সেটাকে হ্যান্ডস দেখানো, এটাকে ইমপ্লিমেন্ট করতে সরকারকে বাধ্য করা। তাহলে অন্তত সরকারকে এটা নিয়ে কথা বলতে বাধ্য করেছি, এবার সেটা নিয়ে কাজ করতে বাধ্য করা। নাহলে এটাকে বলে লিপ সার্ভিস, এক লিপ সার্ভিস। আর দ্বিতীয় বলে এগুলো ইডিওলজি নেই, এগুলো পজিশনিং। ভোটের সময় এরাও অনেকেই লেফট লিবারেল কথাবার্তা বলে, ওটাকে বলে পজিশনিং, মানুষকে বোকা বানানোর জন্য। মমতা কত কথা বলেছিল, সংখ্যালঘুদের জন্য কত কথা বলেছিল, তপশিলি জাতির জন্য কত বলেছিল, উপজাতির জন্য কত কী বলেছিল, দার্জিলিংয়ে পাহাড়ের জন্য কত কী বলেছিল, জঙ্গলবনের জন্য কত কী বলেছিল, মহিলাদের জন্য কত কী বলেছিল। এগুলোকে পজিশনিং বলে। তো তারপরে কাজের ক্ষেত্রে লবডঙ্গা। বামপন্থীরা পজিশনিংটা হচ্ছে তার ইডিওলজি ড্রিভেন। সেখানে দাঁড়িয়ে সে এমন কথা জ্যোতি বসুর কথা মনে রাখবে, যেটা আমরা করতে পারি সেটাই বলবো, যেটা আমরা করতে পারি না সেটা আমরা কখনো বলবো না, কিন্তু কেন করতে পারি না সেটা মানুষকে বুঝিয়ে বলতে হবে, তাহলে তুমি সামনে বুঝতে পারবে। আচ্ছা, এরকম অনেক বলছে, মানে এটা আমার বক্তব্য না, আমি বলছি কোরআনকর, যে মুর্শিদাবাদ সিটটা জেতা সিট বা সহজ সিট, তাই জন্য মোহাম্মদ সেলিম সেখানে লড়ছেন। এবং কঠিন যে সমস্ত সিটগুলো রয়েছে, যেমন ধরুন ডায়মন্ড হারবার বা যাদবপুর, আরও বিভিন্ন রকম সিট যেখানে ছাত্র আন্দোলন থেকে উঠে আসে বিভিন্ন নেতৃত্বরা যারা প্রার্থী হয়েছেন, সেগুলো কঠিন সিটগুলো তারা সেখানে প্রার্থী হয়েছেন। ঠিকই বলছে, যাই না, কিন্তু আমাদের পাস্ট রেকর্ড থেকে যাদবপুর হচ্ছে আমাদের 1 নম্বর প্রায়োরিটি সিট। যেটা দেখো তুমি, হ্যাঁ, সেজন্য সেখানে আমাদের তরুণ ছাত্র নেতা সৃজন লড়ছে। তারপরে আমাদের যে প্রায়োরিটি লিস্ট আছে সেই অনুযায়ী আমরা লড়ছি। আর মুর্শিদাবাদটা আমাদের সে অর্থে ডেভেলপিং, কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে হলে তবে মুর্শিদাবাদটা বেটার অপশন। সেখানে মোহাম্মদ সেলিমের জন্য দাঁড়িয়েছে যে কংগ্রেস এবং মুর্শিদাবাদের মানুষ এবং বামফ্রন্টটা মনে করেছে যে মোহাম্মদ সেলিমকে যদি দাঁড় করানো যায়, তাহলে এই জেলটা হবে যেখানে কেমিস্ট্রিটা কাজ করবে, এবং তাই কাজ করছে। এটা অ্যাসেসমেন্টটা ঠিক ছিল। যেখানে অন্য কাউকে দিয়ে যদি হতো তাহলে আমি আরও খুশি হতাম। আচ্ছা, আপনি যাদবপুর যখন বললেন, তাহলে একটু আইএসএফ এর প্রসঙ্গে আসি। আপনি আশাবাদী ছিলেন যে আইএসএফ এর সাথে বামফ্রন্টে এই জোটটা হবে, কিন্তু সেটা হলো না। কে বলছে? আমি বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত দল, ব্যক্তি, গোষ্ঠীকে আমরা একসঙ্গে করবো। আইএসএফের যদি নেতৃত্বটা নাও আসে, আইএসএফের মানুষ আসবেন, আইএসএফের সঙ্গে যারা আছে তারা আসবে। ওটা তো এখন একটা পার্টি, ইয়েট টু বি ডেভেলপড এজ এ পার্টি। সুতরাং তার যারা সমর্থক কর্মী দরদি আছে তারা বুঝবে যে বিজেপি তৃণমূলকে হারাতে কোন শক্তির মজবুত। যাদবপুরে কি একটা ফ্যাক্টর হতে পারে ভাঙন? আমি তোকে কী বললাম, এখন তো সবে প্রচারটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা নিজেরা যাব এবং সেখানে সে মানুষের রিয়েলাইজেশন হবে যে বিজেপি তৃণমূলের পক্ষ অবলম্বন করবে না বিজেপি তৃণমূল বিরোধী পক্ষ অবলম্বন করবে। আইএসএফ সেখানে বিরোধী অবলম্বন করেছিল। সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলকে হারাতে পারে কোন শক্তি, সেখানে শক্তি ক্ষয় না করে তারা একসঙ্গে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ সেলিমকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সেলিম দা। নমস্কার।